and welcome to Notebook. আমি গার্গী এবং আজকে আমরা 22 এবং 23 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। অনেকটা পিছিয়ে আছি আমরা। লাইভ ক্লাস কবে হবে অনেকে জিজ্ঞেস করছিলে। আমি পুরো জুন মাস কমপ্লিট করব, তারপর আমি জুলাই থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দিতে শুরু করব। সেদিন থেকে অ্যাজ প্রি শিডিউলড আমার সকালবেলা যেমন 9টার সময় লাইভ ক্লাস হয় সেরকম লাইভ ক্লাস হবে, ঠিক আছে? তো লেটস স্টার্ট দ্য ক্লাস। আমাদের আজকের প্রথম প্রশ্ন, who has become the deputy chief of our Indian Army? ইন্ডিয়ান আর্মির ডেপুটি চিফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আমরা জানি যে এর আগে ইন্ডিয়ান আর্মির যিনি ডেপুটি চিফ ছিলেন তিনি ছিলেন বর্তমানে আমাদের ইন্ডিয়ান আর্মির যিনি চিফ শ্রী লেফটেন্যান্ট জেনারেল শ্রী উপেন্দ্র দ্বিবেদী। উনি জবে থেকে ইন্ডিয়ান আর্মি চিফের দায়িত্ব নিয়েছেন, প্রধানের দায়িত্ব নিয়েছেন, ভাইস চিফের পজিশন খালি হয়েছে এবং সেই জায়গায় নতুন ভাবে নিযুক্ত হয়েছেন এনএস রাজা সুব্রমণি, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, who was appointed as the pro tem speaker of the 18th লোকসভা? 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? যদিও আমরা জানি এখন অলরেডি লোকসভার স্পিকার নিযুক্ত, কিন্তু লোকসভা যখন যে প্রথম অধিবেশন হয় সেই অধিবেশনে স্পিকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কি ভূমিকা? যে প্রথমত হচ্ছে তাকে যারা লোকসভার নতুন সদস্য তাদের শপথ গ্রহণ করাতে হয়। তাছাড়া যতদিন না অবধি লোকসভার স্পিকার নিযুক্ত হচ্ছে ততদিন অবধি সভা পরিচালনা করতে হয়। তো এই সমস্ত কাজকর্মের জন্য যিনি যাকে নিযুক্ত করা হয় অ্যাজ টেম্পোরারি স্পিকার তাকে আমরা প্রোটেম স্পিকার বলে জানি। তো 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন তিনি হচ্ছেন ভর্তৃহরি মাহাতাব, ঠিক আছে? ভর্তৃহরি মাহাতাব ইনি 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এবং এরপরে আমরা জানি যে অলরেডি 18তম লোকসভার যিনি স্পিকার তিনি হচ্ছেন গতবারেরই স্পিকার, দ্বিতীয়বারের জন্য নিযুক্ত ইলেক্টেড হয়েছেন, তিনি হচ্ছেন ওম বিড়লা। What is the theme of International Yoga Day 2024? ভীষণ ইম্পর্টেন্ট। দিনটা কবে আমরা আশা করি সবাই জানি, এটা আলাদা করে মনে রাখার কোনো প্রশ্ন নেই। তবে হ্যাঁ, যেটা মনে রাখতে হবে কবে প্রথম যোগা ডে শুরু, মানে কি বলবো, অবজারভেশন শুরু হয়েছিল যোগা ডে, এবং তারপরে হচ্ছে প্রত্যেক বছরের যে থিম। তো এই বছর 2024-এর ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল যোগা ডে থিম হচ্ছে যোগা ফর সেলফ এবং সোসাইটি। তাহলে যোগা করো শুধুমাত্র তোমার জন্য নয়, সোসাইটির জন্য, হেলদি সোসাইটিকে মেনটেন করার জন্য যোগা কিন্তু খুব দরকার। ইউনাইটেড নেশন এই দিনটার অবজারভেন্স শুরু করেছিল বেসিক্যালি 2015 সালে, এবং তার প্রধান উদ্দেশ্য হচ্ছে টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দি বেনিফিটস অফ প্র্যাকটিসিং যোগা, যেটা কিনা ভারতবর্ষের 5000 বছরের পুরনো একটি অ্যানশিয়েন্ট প্র্যাকটিস। 11ই ডিসেম্বর 2014 সালে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি একটি রেজলিউশন অ্যাডপ্ট করে এবং তার মাধ্যমে ঠিক করা হয় যে প্রত্যেক বছর থেকে 21শে জুন এই দিনটাকে ওয়ার্ল্ড যোগা ডে হিসেবে অবজার্ভ করা হবে। এবং ঠিক যেমন সিদ্ধান্ত তেমন ভাবে 2015 সাল থেকে কিন্তু প্রত্যেক বছর ওয়ার্ল্ড যোগা ডে অবজারভেশন শুরু হয়ে যায়। ওয়ার্ল্ড যোগা ডে যে অবজারভেশন সেটা প্রথমবারের জন্য 59তম যে সেশন ছিল ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, সেখানে প্রথম আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং তৎকালীন প্রধানমন্ত্রী উনি কিন্তু প্রথম প্রপোজালটা দিয়েছিলেন ভারতবর্ষের তরফ থেকে যে ওয়ার্ল্ড যোগা ডে যাতে 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে হিসেবে অবজারভেন্স হয়, এবং পরবর্তীকালে আরো 175টি মেম্বার স্টেট অফ ইউনাইটেড নেশন কিন্তু এই প্রপোজালটাকে সাপোর্ট করে, এবং ফাইনালি 11ই ডিসেম্বর 2014-তে গিয়ে কিন্তু এই রেজলিউশনটা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি অ্যাডপ্ট করে। ইন্ডিয়ান যোগা এছাড়া ইউনেস্কোর যে রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি সেখানেও কিন্তু স্থান পেয়েছে 2016 সালে। নেক্সট, where will the world's first conservation and breeding center for the Asian king vulture species be established? এটাও আশা করি তোমরা সবাই জানো এর উত্তরটা। সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে এশিয়ার প্রথম এশিয়ান কিং ভালচার, যে ভালচারের অ্যাকচুয়ালি এই যে ভালচার বা শকুনের অ্যাকচুয়ালি 9টা স্পিসিস, বিভিন্ন 9টা ডিফারেন্ট স্পিসিস সারা বিশ্বে পাওয়া যায়,
তার মধ্যে একটি স্পিসিস যেটা ভারতবর্ষে প্রধানত পাওয়া যায় সেটা হচ্ছে এশিয়ান কিং ভালচার। সেই এশিয়ান কিং ভালচারেরই কনজারভেশন এবং ব্রিডিং সেন্টার প্রথম এশিয়ার মধ্যে তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, এবং এর নাম দেওয়া হচ্ছে জয়তু কনজারভেশন অ্যান্ড ব্রিডিং সেন্টার। এই ফ্যাসিলিটিটা বেসিক্যালি এই যে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার স্পিসিস, এটা IUCN বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের যে রেড লিস্ট, সেখানে 2007 সালে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার স্পিসিস হিসেবে স্থান পায়। এই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার স্পিসিসটাকে রক্ষা করা এবং তাদের সংখ্যা বাড়ানোই কিন্তু এই কনজারভেশন কাম ব্রিডিং সেন্টারটির প্রধান উদ্দেশ্য। Where is Vadhavan Port being constructed? Vadhavan Port recently কোথায় তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে মহারাষ্ট্র, এবং গভর্নমেন্ট এর জন্য প্রায় 76,200 কোটি টাকা কিন্তু এই মেজর পোর্ট প্রজেক্ট তৈরির জন্য স্যাংশনও করেছে। এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট পোর্ট হতে চলেছে ভারতবর্ষে, এবং মনে করা হচ্ছে যে আপকামিং যে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোর এবং ইন্টারন্যাশনাল যে নর্থ সাউথ ট্রান্সপোর্টেশন করিডোর, সেই করিডোরে কিন্তু এই মানে পোর্টটি একটি প্রধান ভূমিকা পালন করবে। বর্তমানে দাঁড়িয়ে ভারতবর্ষে টোটাল 100টা সিগনিফিকেন্ট সি পোর্ট আছে বা মেজর পোর্ট আছে, তার মধ্যে 12টা গভর্নমেন্ট এবং একটি হচ্ছে প্রাইভেট। ঠিক আছে, এবার এইগুলো কোথায় কোথায় আমি এখানে পোর্টগুলির নাম এবং তাদের কোন রাজ্যে সেগুলি অবস্থিত আমি দিয়ে দিয়েছি। এবার আমরা যদি ছবি দেখি তাহলে একটু বেশি ক্লিয়ার হবে। বেসিক্যালি আমরা যদি ভারতবর্ষের পশ্চিম যে কোস্টাল এরিয়া, সেখানে যদি দেখি কান্ডলা পোর্ট অবস্থিত গুজরাটে, মুম্বাই আর জওহরলাল নেহেরু পোর্ট এই দুটো মহারাষ্ট্রতে অবস্থিত, মারমাগাঁও পোর্ট অবস্থিত গোয়াতে, নিউ ম্যাঙ্গালোর এবং কোচি পোর্ট এই দুটো কিন্তু নিউ ম্যাঙ্গালোর অবস্থিত কর্ণাটকাতে, কোচি পোর্ট অবস্থিত কেরালাতে। এবার যদি আমরা পূর্ব দিকের কোস্টে চলে যাই তাহলে দক্ষিণ দিক থেকে যদি দেখি তুতিকোরিন পোস্ট তামিলনাড়ুতে, চেন্নাই আর তুতিকোরিন এই দুটি বন্দর তামিলনাড়ুতে অবস্থিত। নামগুলি ঢেকে গেছে, পিডিএফ এ তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে এন্নর পোর্ট বা কামারাজার পোর্ট এটাও কিন্তু তামিলনাড়ুতেই অবস্থিত। বিশাখাপত্তনম পোর্ট অন্ধ্রপ্রদেশে অবস্থিত, পারাদ্বীপ পোর্টটি ওড়িশায় অবস্থিত এবং পশ্চিমবঙ্গে কলকাতা এবং হলদিয়া পোর্ট অবস্থিত। এক্ষেত্রে একটা ছোট্ট কোয়েশ্চেন আমি তোমাদেরকে করব। এখানে আমি বলেছি 13 সিগনিফিকেন্ট সি পোর্ট, বলছি 12টা গভর্নমেন্ট একটা প্রাইভেট, তো এর মধ্যে প্রাইভেট কোথায়? এর মধ্যে কি প্রাইভেট পোর্টের নাম আছে? আর যদি না থাকে তাহলে সেই পোর্টটির নাম কি? যদি থাকে তাহলে সেই পোর্টটির নাম কি, বন্দরটির নাম কি? এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে? When is World Hydrographic Day 2024 observed? 21শে জুন আমরা প্রত্যেক বছর ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফিক ডে অবজার্ভ করে থাকি, এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট হাইড্রোগ্রাফি অ্যান্ড ইটস রোল ইন ইমপ্রুভিং দ্য নলেজ অফ দ্য সিজ অ্যান্ড ওশান। আমরা আমাদের আশেপাশে যে সমুদ্র বা সাগরগুলোকে দেখতে পাই, সেগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, কিন্তু কতজন আমরা এই হাইড্রোগ্রাফি বা সমুদ্র রিলেটেড পড়াশোনাগুলো করি? তো সেই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যই দিনটার অবজারভেন্স। প্রথমবার দিনটা 2006-তে অবজার্ভ হয়। এই বছরের থিম হাইড্রোগ্রাফিক ইনফরমেশন এনহ্যান্সিং সেফটি, এফিসিয়েন্সি অ্যান্ড সাস্টেইনেবিলিটি ইন মেরিন অ্যাক্টিভিটিস। According to the UNCTAD report, what is the rank of India in world in receiving FDI in 2023? 2023-এ FDI রিসিভ করার ক্ষেত্রে ভারতের স্থান বিশ্বের মধ্যে কততম? সেটা হচ্ছে অন্যান্য বারের থেকে কিন্তু ভারতের স্থান এবারে ডিগ্রেড করেছে, কারণ 2022 সালে ভারত যে পরিমাণ অ্যামাউন্টের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট পেয়েছিল, 2023-এ কিন্তু সেই অ্যামাউন্টটা অনেকটা কমে গেছে এবং প্রায় 43% কমেছে। অনেকটা মানে 43%। 2023-এ ছিল প্রায় 49 বিলিয়ন ইউএস ডলার, 2022-এ ছিল, সেটা 2023-এ গিয়ে দাঁড়িয়েছে 28 বিলিয়ন ইউএস ডলার। ঠিক আছে, প্রায়
43% ডিক্রিজ হয়েছে। ফলে ইন্ডিয়ার র্যাঙ্কও 2022-এ যেটা ছিল 8ম পজিশনে, ইন্ডিয়া সেখান থেকে কিন্তু সারা বিশ্বে 15তম পজিশনে নেমে এসেছে। ঠিক আছে, এফডিআই, ইন্ডিয়ার যে এফডিআই আউটফ্লো মানে বাড়ানো, মানে ইন্ডিয়ার অন্য দেশে ইনভেস্টমেন্ট করা, সেক্ষেত্রে কিন্তু ভারতের স্থান বেড়েছে। 2022-এ ভারত 23তম স্থানে ছিল, 2023-এ কিন্তু ভারত 20তম স্থানে। যদি আমরা এফডিআই ইনফ্লোর ক্ষেত্রে টপ 5 কান্ট্রি দেখি, মানে সব থেকে উপরের 5টা দেশ যারা সব থেকে বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট পেয়েছে 2023-এ, প্রথমে ইউএসএ, সেকেন্ড চায়না, থার্ড সিঙ্গাপুর, হংকং ফোর্থে, ব্রাজিল ফিফথে। ঠিক একইভাবে 5টা টপ এফডিআই আউটফ্লো কান্ট্রি, মানে যারা সব থেকে বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অন্য দেশে করেছে, তারা হচ্ছে ইউএসএ, জাপান, চায়না, সুইজারল্যান্ড, হংকং, র্যাঙ্কিং ওয়াইজ। ঠিক আছে, 1 2 3 4 5। ওকে, when is international day of celebration of the solstice 2022 অবজার্ভ? প্রত্যেক বছর 21শে জুন। 21শে জুন আমরা আমার মনে আছে আমরা যখন জিওগ্রাফি বা ভূগোল পড়তাম, তখন প্রথমের দিকে যে চ্যাপ্টারটি থাকতো পৃথিবী এবং তার পারিপার্শ্বিক গ্রহ উপগ্রহ, হ্যাঁ, বা এই যে চ্যাপ্টারটা, বা তারপরে আমরা দ্রাঘিমা রেখা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ এগুলো পড়তাম, তারপরে আমরা পৃথিবীর দিন রাত এই সমস্ত চ্যাপ্টার গুলো পড়তাম। সেখানে 4টে ডেট খুব ইম্পর্টেন্ট ছিল। কি কি? 21শে জুন, 21শে ডিসেম্বর, 20শে মার্চ, 23শে সেপ্টেম্বর। ঠিক আছে, এটা 21শে মার্চ হওয়ার অনেক জায়গায় তোমরা 21শে মার্চও দেখবে, এই ডেটটা অনেক সময় ছোটখাটো ভাবে ভ্যারি করে। বেসিক্যালি 21শে জুন দিনটাকে বলা হয় উইন্টার সলস্টিস, সামার সলস্টিস। আর 21শে ডিসেম্বর মানে বেসিক্যালি আমরা যদি এটা পৃথিবী দেখি, পৃথিবীটা খুব বাজে আঁকছি, ধরে নাও এটা পৃথিবী, পৃথিবীর মাঝখান থেকে গেছে বিষুব রেখা বা কি বলে ইকুয়েটর। আচ্ছা, এটা হচ্ছে আমরা জানি কর্কট ক্রান্তি রেখা, আর নিচেরটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। ঠিক আছে, যেই সময় বছরের 2টো দিন সূর্য ডাইরেক্টলি এই বিষুব রেখার ওপর সরাসরি একদম আলো ফেলে, কোন কোন দিন? একটা হচ্ছে সেই দিনগুলোকে আমরা ইকুইনক্স বলি, স্প্রিং ইকুইনক্স আর অটামনাল ইকুইনক্স। 21শে মার্চ এটাকে আমরা বলি মহাবিষুব, তাই তো? বাংলা মনে করতে থাকো তাহলেই বুঝবে, মহাবিষুব। আর অটামনাল ইকুইনক্স 23শে সেপ্টেম্বর, এটাকে আমরা বলতাম কি? জলবিষুব, তাই তো? মানে বছরে দুবার, একটা হচ্ছে 21শে মার্চ আর একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, এই দুটো দিন মহাবিষুব এবং জলবিষুব। এই দুটো দিন সূর্য একদম লম্বালম্বি ভাবে বিষুব রেখার ওপর আলো ফেলতো, ফলে দুটো গোলার্ধে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, দুটো গোলার্ধে কিন্তু দিন এবং রাত সমান সমান হতো। এই দুটো দিন কি হয়? এই দুটো দিনে ঠিক 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত থাকে। এবার কি হয় যে 21শে মার্চের পর থেকে ধীরে 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 সূর্য কিন্তু উত্তর গোলার্ধের দিকে বেশি তাপ দিতে শুরু করে, এবং ঠিক 21শে জুন এই দিনটাতে এসে, যে দিনটাকে আমরা সামার সলস্টিস বলি, সূর্য 21শে জুন দিনটাতে খুব একদম তির্যক ভাবে কর্কট ক্রান্তি রেখার উপর তার আলো দেয়। ফলে এই দিনটাতে উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন এবং দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় রাত হয়। এই দিনটাকে বলা হয় সামার সলস্টিস। ঠিক আবার দেখো 21শে জুন হয়ে গেল, আবার সূর্য ধীরে 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 নিচের দিকে আসতে থাকে, এবং 23শে সেপ্টেম্বর এই দিনটাতে সূর্য আবার লম্বভাবে বিষুব রেখার উপর তার রশ্মি ফেলে বা আলো দেয়। সেদিনটাকে আমরা বলি 23শে সেপ্টেম্বর জলবিষুব। আবার 23শে সেপ্টেম্বর চলে যাওয়ার পর ধীরে 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 সূর্য আবার দক্ষিণ গোলার্ধের দিকে ঝুঁকতে থাকে, এবং 21শে ডিসেম্বরে গিয়ে সূর্য মকর ক্রান্তি রেখার ওপর ডিরেক্টলি আবার
তাপ ফেলে, ফলে কি হয় দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় দিন হয়, উত্তর গোলার্ধে সব থেকে বড় রাত হয়। পার্টিকুলার এই দিনটাতে 21শে ডিসেম্বর, এই দিনটাকে আমরা বলি উইন্টার সলস্টিস। ঠিক আছে, তো 21শে জুন এই দিনটাকে জন্য আমরা ইন্টারন্যাশনাল ডে অফ সেলিব্রেশন অফ দ্য সলস্টিস 2024 হিসেবে অবজার্ভ করে থাকি। মানে 21শে জুন উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন হয় এবং দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় রাত থাকে। When is World Music Day? এটা জাস্ট ওয়ান লাইনার হিসেবে মনে রাখো 21শে জুন। 21শে জুন কিন্তু আমরা তাহলে অনেকগুলো ইম্পর্টেন্ট ডে পড়লাম। 21শে জুন আমরা ওয়ার্ল্ড মিউজিক ডে অবজার্ভ করি পাওয়ার অফ মিউজিক বোঝানোর জন্য, এবং এই দিনটা ফ্রান্সে মেনলি প্রথম ফ্রান্সে মিউজিক ডে অবজার্ভ হতো অ্যাজ ফাটে ডি লা মিউজিক বলে অবজারভেন্স প্রথম ফ্রান্সে শুরু হয়। Who has been appointed as the Secretary of Telecom Regulatory Authority of India? অতুল কুমার চৌধুরী কে গভর্নমেন্টের তরফ থেকে সেক্রেটারি অফ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই এর সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ট্রাই এটা বেসিক্যালি একটি স্ট্যাটিউটারি বডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটি গঠন করেছে থ্রু টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অ্যাক্ট 1997। এটা টেলিকমিউনিকেশন সেক্টর যেটা ভারতবর্ষে আছে সেটাকে মেনলি রেগুলেট করে, কন্ট্রোল করে। 1997 এর গঠন, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে, এবং বর্তমানে চেয়ারপারসন হিসেবে আছেন অনিল কুমার লাহোটি এবং সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টেড হলেন অতুল কুমার চৌধুরী। When was United Nations Public Service Day observed? প্রত্যেক বছর 23শে জুন ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস ডে অবজার্ভ হয়, এবং এই দিনটা অবজারভেন্সের প্রধান কারণ to highlight the importance of public service and recognize the hard work of public servants globally. প্রত্যেক বছর এটা 2003 থেকে, এই যে আমি পাবলিক সার্ভেন্ট, আমার যে সার্ভিস টু দ্য পাবলিক, এইরকম লক্ষ লক্ষ পাবলিক সার্ভিসের যে অবদান টু দ্য সোসাইটি, টু দ্য পাবলিক, সেই দিনটাকেই একটা কুর্নিশ জানানোর দিন। Who has been appointed as the chairman of Global Wind Energy of India? Girish Tati, ইনি সুইজারল্যান্ড গ্রুপের ভাইস চেয়ারম্যান। কিছুদিন আগে আমরা দেখেছি যে গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে এনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। রিসেন্টলি কিন্তু গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে তার যে উইং আছে তার কিন্তু চেয়ারম্যান হিসেবে কিন্তু এনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। Last question, according to the Reuters Institute's Digital News Reports 2022, which is India's most trusted news brand? আকাশবাণী। অল ইন্ডিয়া রেডিও আমরা জানি রিনেম, নতুন নামকরণ হয়েছে আকাশবাণী। সেই আকাশবাণীকে মনে করা হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে সবথেকে বিশ্বস্ত খবরের ব্র্যান্ড। রিসেন্টলি একটা সার্ভে কন্ডাক্ট করা হয়েছে রিউটার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ জার্নালিজম এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফ থেকে, এবং সেই স্টাডি অনুযায়ী আকাশবাণী ভারতবর্ষের সবথেকে ট্রাস্টেড নিউজ ব্র্যান্ড হিসেবে প্রমাণিত হয়েছে। আকাশবাণী নিয়ে আমরা কথা বলবো একটু। আমরা জানি ভারতের যে ব্রডকাস্টার, অফিসিয়াল যে ব্রডকাস্টার ভারতের, সেটা হচ্ছে প্রসার ভারতী। প্রসার ভারতীর দুটো উইং আছে, একটা হচ্ছে রেডিও উইং, সেটা হচ্ছে আকাশবাণী। অল ইন্ডিয়া রেডিও এর নাম ছিল, বর্তমানে এর নাম হচ্ছে আকাশবাণী। আর এর যে টিভি উইং সেটা হচ্ছে দূরদর্শন। ঠিক আছে, প্রসার ভারতী ইন্ডিয়ার পাবলিক ব্রডকাস্টার, অফিসিয়াল পাবলিক ব্রডকাস্টার, হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লিতে। স্ট্যাটিউটারি অটোনোমাস বডি, মানে পার্লামেন্টে অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটি গঠিত হয়েছে। সেটা কোন অ্যাক্ট? এবং এটা দুটো অংশ নিয়ে গঠিত, দূরদর্শন টেলিভিশন নেটওয়ার্ক এবং অল ইন্ডিয়া রেডিও, যেটা বর্তমানে আকাশবাণী নামে পরিচিত। প্রসার ভারতী অ্যাক্ট 1997 সালে এনঅ্যাক্ট হয়েছিল, যার ফলে প্রসার ভারতীর গঠন 1997-তে। মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং এর আন্ডারে এই জুরিসডিকশনটা পড়ে। বর্তমানে প্রসার ভারতী সিইও আছেন গৌরব দ্বিবেদী। অল ইন্ডিয়া রেডিও প্রথমবারের জন্য প্রসার ভারতীর যে রেডিও উইং, মানে সোনার যে উইংটা, সেটা হচ্ছে 1936 সালে তার প্রথম গঠন অ্যাজ অল ইন্ডিয়া রেডিও। 2023 সালে এটার নামকে চেঞ্জ করে রিনেম করা হয়েছে অ্যাজ আকাশবাণী।
অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী ডাইরেক্টর জেনারেল হিসেবে বর্তমানে যিনি, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স, রিসেন্টলি যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন তিনি হচ্ছেন মৌসুমী চক্রবর্তী। দূরদর্শন লঞ্চ করা হয়েছিল 1959 সালে এবং বর্তমানে দূরদর্শনের সিইও হিসেবে আছে ময়াঙ্ক কুমার আগরওয়াল। তাহলে দেখো এখানে তিনজন পদাধিকারীর নাম আমরা দেখলাম। প্রসার ভারতীর সিইও হচ্ছে গৌরব দ্বিবেদী, আকাশবাণীর ডাইরেক্টর জেনারেল হচ্ছেন মৌসুমী চক্রবর্তী এবং দূরদর্শনের সিইও হচ্ছে ময়াঙ্ক কুমার আগরওয়াল। তিনটেই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আজকে তোমাদের জন্য প্রশ্ন, সাহিল চৌহান has scored the fastest T20 century. He plays cricket for which country? 27 বলে 100 রান করার নজির গড়েছেন সাহিল চৌহান, ইনি কোন দেশের জন্য ক্রিকেট খেলেন? কমেন্ট করে তোমাদের উত্তরটা জানিও। আজকে ক্লাস এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ক্লাস এবং থ্যাঙ্কস ফর বিং উইথ নোটবুক। থ্যাংক ইউ। দেখা হবে আগামীকাল কারেন্ট অ্যাফেয়ার্সের অন্য একটা ক্লাস, নতুন ক্লাস নিয়ে। জুন আমি যতদিন না শেষ করব ততদিন এরকম রেকর্ডেড ক্লাসই আমি আপলোড করে যাব। জুন কমপ্লিট করে জুলাই স্টার্ট করলেই কিন্তু আমরা আবার ডেইলি সকালবেলা যেমন ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিই 9টার সময়, সেরকম নেব লাইভ।